নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভোট মিটতে না মিটতেই আবারও রাজ্যপাল সংঘাতের আবহ। অন্যদিকে আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক রয়েছে ফলের কাটাছেঁড়া নিয়ে, ঠিক তার আগে মুরলীধরে নিজের অনুগামীদের নিয়ে বৈঠক দিলীপ ঘোষের, এবং দিলীপ ঘোষকেই সভাপতি চাই এই দাবি উঠল তাদের অনুগামীদের মধ্যে থেকেই। সব নিয়ে আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। শুরুতে চোখ রাখবো, যেটা শুরুতেই বলছিলাম, যে ভোট মিটতেই আবারও রাজ্যপাল সংঘাতের আবহ। দেখুন, রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাতের ইতিহাস নতুন নয়। লোকসভা ভোট চলাকালীনও তৈরি হয় সেই উদাহরণ। রাজভবনের কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে। তা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। দ্বন্দ্বের আবহ তৈরি হয় দুপক্ষের মধ্যে। ভোটের ফল ঘোষণার পরেও ফের সেই সংঘাতের পরিবেশ। এবারের ইস্যু ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। বোসের দাবি, ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারের থেকে জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর পাননি। I'm waiting for some input from the government on the issue of violence, and then we'll be able to give you my comments. At the outset, let me regret to say that there has been no response from the government. Truth cannot be suppressed. Truth like murder will one day be out. What is happening now around me on the streets of West Bengal in many pockets? That is violence. Open violence, unbridled violence. বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন রাজভবনে বোসের সঙ্গে দেখা করে নালিশ জানাতে। তার সঙ্গে ছিলেন কয়েকজন। শুভেন্দুর দাবি, তারা সন্ত্রাসে আক্রান্ত, কিন্তু তাদের পুলিশ আটকে দেয়। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর সকলেই ফিরে যান। এই নিয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, রাজ্যপাল অনুমতি দিলে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু ও অন্যান্যরা। এই আবহে বিজেপি যাঁদের আক্রান্ত বলে দাবি করছে, শনিবার বিজেপি রাজ্য অফিসের পাশে মাহেশ্বরী ভবনে গিয়ে তাদের সঙ্গে নিজেই দেখা করেন বোস। পুলিশকে দিয়ে তাদের আটকানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। Yesterday, I gave permission to the victims of violence in the field who came from various parts of Bengal to meet me in the Raj Bhavan and air their grievances. I was shocked to find that on one reason or the other, they were all prevented from exercising their democratic rights of defending their lives. But here is flagrant violation of the Constitution, not once but many times, over and over again, that the governor has got a right and a duty to suggest to the Chief Minister to place before the Council of Ministers any matter which the governor in his wisdom finds worth presenting before the Council of Ministers. This has also been done by me and by my predecessors in office here, which has been flagrantly violated. আবার রাজ্যপালের কথা উঠলেই বাংলার মানুষ বলছে, ওই যে আপনার সেই দপ্তরে মহিলাটি আপনার বিরুদ্ধে দুবার যৌন নির্যাতনের অভিযোগ করেছিল, বা ওই যে নৃত্যশিল্পী আপনার বিরুদ্ধে দিল্লির হোটেলে যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগ করেছিল, সেটা কি হলো একটু আরেকবার বলবেন? লোকসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠেছে। তা নিয়ে রাজ্যপালের শরণাপন্ন বঙ্গ বিজেপি। আবার বোস নিজেও বল ঠেলেছিলেন রাজ্যের কোর্টে। এই নিয়েই রাজভবন ও নবান্নের মধ্যে নতুন করে টানাপোড়েন। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে শতরূপা, CPIM এর পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি তন্ময়ের কাছে শুরুতে আসি। তন্ময়, যেভাবে শুভেন্দু অধিকারীকে গতকাল আটকানো হয়েছে, আজ তার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল এবং বলেছেন যে তিনি আশা করছেন যে এটাই প্রথম এবং এটাই শেষ। শুধু তাই নয়, পোস্ট পোল ভায়োলেন্স নিয়েও তিনি সরব হয়েছেন। তাই বিরোধী দলনেতাকে কেন আটকানো হলো? দেখো, ঠিকই বিরোধী দলনেতাকে আটকানোর কোনো উদ্দেশ্য প্রশাসনের ছিল বলে জানা যায়নি। কারণ আমি উল্টো একটাও তোমাদের সংবাদ মাধ্যমেই দেখছিলাম যে জানানো হয়েছে যে শুভেন্দুবাবু গেছিলেন এবং সেখানে নেমে মিডিয়ার সামনে বাইট দিয়েছেন, কিন্তু তিনি যে ভিতরে যেতে চান সেটা তিনি নাকি বলেননি, বা যে প্রসেস আছে রাজভবনে দেখা করতে গেলে পারমিশন নিতে হয়, সেইগুলো বোধহয়
পারমিশন নিতে হয় যে আমি রাজভবনে যেতে চাই, পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে সেই রাজ্যপালের যদি আপত্তি না থাকে, হ্যাঁ, রাজ্যপালের আপত্তি না থাকলে পুলিশ প্রশাসনকে তো জানাতে হবে যে আমি ভিতরে যেতে চাই। আমি সংবাদ মাধ্যমেই দেখলাম যে সেরকম কিছু জানানো মানে হয়নি। কাল যে টান প্রায় ঘন্টা খানেক ধরে যেটা চললো তাতে পুলিশ প্রশাসন বুঝতেই পারলেন না যে আসলে শুভেন্দু অধিকারী ভেতরে যেতে চাইছে। এটা তো বোঝা বা পারসেপশনের মানে কি বিষয় মনে নয়। হচ্ছিল ওনাদের, কি মনে হচ্ছিল মনে হওয়ার যে উপর তো চলে শুভেন্দু না, অধিকারী মনে হওয়ার উপর তো চলে না। ওখানে দেখো, রাস্তায় ঘুরতে এসেছেন, ওনাকে বলতে উনি ঘুরতে গেছিলেন, বিরোধী মাঠে দলনেতা চাষ ঘুরতে করতে এসেছেন, গেছিলেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু উনি নাটক করছেন নাকি সত্যি ভিতরে যেতে চান সেটা পুলিশ যারা আধিকারিক ছিলেন তাদেরকে বলবেন যে আমি রাজ্যপালের কাছে যেতে চাই। সেটা তোমার কি মনে হয় তন্ময় যে কালকে সেই বার্তাটা ক্লিয়ার ছিল না যে তিনি ভেতরে যেতে চান? ক্লিয়ারের বিষয় নয়, বিষয় হচ্ছে আমি কি চাইছি কি চাইছি না সেটা তো লিখিত বা যে পদ্ধতির মতো জানাতে হবে, পুলিশ প্রশাসনকে নিশ্চিতভাবে জানানো হয়নি। এক আর দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যপাল যা যা বলেছেন, এই যে উনি বললেন ট্রুথ কান্ট বি সাপ্রেসড। এখন ট্রুথ কান্ট বি সাপ্রেসড এই স্টেটমেন্টটা ক্যানট বি সিলেক্টিভ। এটা শুধুমাত্র রাজ্য সরকারের কোনো বিষয়ের জন্যে এটা ঠিক, আর যখন ওনার এগেনস্টে মলেস্টেশনের চার্জ উঠছে সেই সময় ঠিক নয়, এরকমটা হতে পারে না। সুতরাং উনি অনেক সময়তেই ভাবেন, অনেক কিছু বলেন। আর একটা আমার বক্তব্য থাকবে এখানে যে শুভেন্দুবাবু যতবার কোর্টে ছোটাছুটি করছেন, যতবার রাজ্যপালের কাছে গেছেন, আগেও গেছেন এই একই বিষয় নিয়ে রাজ্যপালের কাছে আগে গেছেন, কিন্তু তাই থেকে বাংলার মানুষের কাছে পৌঁছানো যায় না। বাংলার মানুষ কি চাইছেন সেটা দিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতি সবসময় আদালত নির্ভর এবং রাজ্যপাল নির্ভর হলে যা ফল হবার তাই হয়েছে। শতরূপা, দেখো মৌপিয়া, প্রথমত আমি বলি যে এনাকে রাজ্য সরকার চেষ্টা করেছিল রাজ্যপালকে হাতে খড়ি দিয়ে বাংলা শেখাবে, কিন্তু সেটা তো শেখাতে পারলই না, মানুষও করতে পারে না। ওরা ভেবেছিল যে তৃণমূল করে রেখে দেবে, মানুষ হবে না। কিন্তু উনি আপাতত, আমি যদি এই জিনিসটা মানে সাইডে রেখে দিই, লিডার অফ অপোজিশন ওখানে গেছেন। তুমি যেটা প্রশ্ন করলে তন্ময়কে যে প্রোটোকল আমি জানি, যতবার আমরা রাজ্যপালের কাছে গেছি, রাজ্যপালকে জানাতে হয় যে আমি আসছি, আমাদের সঙ্গে কে কে আসছে, এবং রাজ্যপাল যদি ওকে বলে উই গো ইন। এখানে পুলিশ আজকে কোর্টে জানিয়েছে যে না, আমরা বুঝতেই পারিনি, আমাদের তো কেউ বলেনি যে উনি ভেতরে ঢুকতে চাইছেন। তুমি খুব কারেক্টলি বললে যে তাহলে কি উনি রাস্তায় ঘুরতে গেছিলেন? এটা একেবারে ঘোষিত প্রোগ্রাম ছিল যে যারা যদি রাস্তাতেই ঘুরতে যান, আমার প্রশ্ন হচ্ছে যদি রাস্তাতেই ঘুরতে যান তাহলে পুলিশের আটকানোর কোনো কথাই না, কারণ ওখান দিয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি বা চারটে গাড়ি ঘুরতেই পারে, ওখানে অ্যাবসলিউটলি যানবাহন চলাচল করে। অ্যাবসলিউটলি। এবং তার সঙ্গে আমার মনে হয় যেহেতু লিডার অফ অপোজিশন, এটা তো কোনো সাধারণ নেতা যায়নি, ওনার একটা স্ট্যাটাস আছে। পুলিশের উচিত ছিল গিয়ে জিজ্ঞেস করা যে দাদা আপনি এখানে বসে 1 ঘন্টার ওপর গাড়িতে বসেছিল, ওনার উচিত ছিল জিজ্ঞেস করা যে কেন বসে আছেন, কিছু দরকার কিনা, আমরা কিছু করতে পারি কিনা, বা আপনি গাড়িটা এগিয়ে নিন। বিন্দুমাত্র কেউ কমিউনিকেশন করেনি। তারপরে ওরা পুলিশের তরফ থেকে বাইট দিয়েছে, অর্ডার স্টেটমেন্ট দিয়েছে কোর্টে যে না আমরা তো জানতেই পারতাম না, যে জানতেই পারিনি যে উনি ভেতরে যাচ্ছেন না, উনি ওখানে বসে আছেন। তো এইটা একটা বেসিক ওনাকে রেসপেক্ট দেওয়া হবে না? আর এতগুলো লোক যেখানে গেছে, রাজ্যপাল কিন্তু বলেই দিয়েছে যে 200 জন লোক ভেতরে আসতে পারে। পুলিশের উচিত ছিল হাউ টু ডু দ্যাট। সেটা তো আমাদের বুঝতে চাইছি। তন্ময়, ধরা যাক আজকে একটা বাস নিয়ে ওখান দিয়ে আমরা যাচ্ছি, ওই বাসে আমি আছি, তুমি আছো, শতরূপা আছেন, চয়নদা আছেন, সবাই আছি, তার সামনেটা আমাদের গাড়িও যাচ্ছে। খুব আশ্চর্য না হঠাৎ এক সেকেন্ড বিশেষ করতে দাও, তুমি জাস্ট ভাবার চেষ্টা করো, পুলিশ কি আটকাবে? না। পুলিশ কখন আটকাবে? যদি আমরা রাজভবন, যেটা হাই সিকিউরিটি জোন, সেখানে ঢুকতে চাই। অ্যাবসলিউটলি। কারণ এই যুক্তিটার মধ্যে, এই যুক্তিটাই ভীষণ ফাঁপা না। রাজভবনের মানে ভিতরে যাবে কি তার সামনের যে রাস্তাটা, সেটাও তো সেনসিটিভ এবং হাই সেনসিটিভিটি জোনের মধ্যে গাড়ি চলাচল করে। না, গাড়ি চলাচল করে, কিন্তু সেখানে নিশ্চিতভাবে গ্যাদারিং করতে দেওয়া হয় না। গাড়ি তো আটকেছেন। না, গাড়ি আটকেছে কারণ সেখানে কে বসে আছেন? বিরোধী দলের দলনেতা। যেতে পারেন না বলিনি, আমি যেটা বলছি আগে মিস ইন্টারপ্রেট করলাম না, যেতে পারেন না বলিনি, যে কেউ যেতে পারেন, একটা গণতান্ত্রিক দেশ, কোথায় কে যাবেন সেটা কি করবে। কিন্তু সেখানে একটা ক্রাউড নিয়ে গিয়ে বিরোধী দলনেতা যেভাবে গাড়িতে বসেছিলেন, ধরা যাক সেইভাবে যদি আমি বসতাম, তুমি বসতে, বা শতরূপা বসতেন, তাহলে কি আটকানো হতো? না, মুশকিলটা হচ্ছে যেটা শতরূপাদি বলছিলেন না, যে বিরোধী দলের দলনেতা, তার একটা রাজনৈতিক ভূমিকা আছে, তার একটা পরিচিত আছে। নিশ্চিতভাবে আজকে যদি আমি যাই, আমার একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেক্ষেত্রে বিরোধী দলনেতা যেতে পারবেন না, পারবেন,
একদম পারবেন, একদম পারবেন, আমি একবারও বলিনি পারবেন না, কিন্তু তার সঙ্গে তিনি লোকজন নিয়ে গিয়ে ওখানে কি করতে চান সেটা তো পুলিশকে জানাতে হবে। কালকে যদি সিকিউরিটি ব্রিচ হয় তারপরে এই বিরোধীরাই প্রশ্ন তুলবে যে রাজভবনের সামনে তোমার মনে প্রোটেকশন দিতে থাকবে পারছে যে অভিষেক ব্যানার্জি দিল্লি থেকে এসে 144 এখানে ডিক্লেয়ার্ড 144 উনি এখানে বসে ধর্ণা দিয়ে উনি ওখানে বসে পড়লেন। তখন পুলিশের মনে হলো না যে এটা 144। আমি শেষ করি। তখনও কিন্তু আমরা এই একই প্রশ্ন করেছিলাম যে 144 হঠাৎ করে অভিষেক ব্যানার্জি উদা হয়ে গেল, আজ আবার সেখানে 144 নিয়ে পুলিশ কোর্টে স্টেটমেন্ট দিয়েছে। তখন অমৃতা ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছেন যে তাহলে কি গভর্নর হাউস অ্যারেস্টে আছে? গভর্নর যেখানে পারমিশন দিয়েছে 144 হোক আর যাই হোক, পুলিশ হ্যাজ টু মেক শিওর যে তারা ভেতরে ঢোকে, তাদের পারমিশন দেয়। রাজ্যপালের ওপর তো আর পুলিশ নয়, রাজ্যপালের প্রোটেকশনের জন্য পুলিশ, যে এক্সকিউজটা পুলিশ দিচ্ছে কেউ উপর নিচে নয়, এটা একটা গণতান্ত্রিক সিস্টেম আছে, সেই সিস্টেমে তো প্রত্যেকের আলাদা ভূমিকা আছে। রাজ্যপালও কারোর উপরে নয়, গণতন্ত্র কেউ কারোর উপরে নয়, রাজ্যপাল মহান বা উপরে কেউ থাকবে না এরকম না। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আপনারা কোর্টে গেছিলেন, অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি কিন্তু রাজ্যের বলতে পারেন না, তিনি না বলতে পারেন না, কারণ তিনি একটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, হি ইজ নোবডি নয়। তার পিছনে লক্ষ লক্ষ মানুষ থাকে, পলিটিক্যাল আইডেন্টিটি লিডার অফ অপোজিশন কিভাবে পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি হয় মানুষ দিয়ে, শুভেন্দু অধিকারীর পিছনে কজন মানুষ আছে? তন্ময়, এটা কি যুক্তি যে পুলিশ দেখবে শুভেন্দু অধিকারীর পেছনে কজন আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে কজন আছেন সেই অনুযায়ী অ্যালাউ করা হবে? আমি এটা একদমই বলিনি, এটা আবার কথাটা টুইস্ট করা আছে। উনি বললেন দুজনের স্ট্রেচার নিয়ে, আমি দুজনের স্ট্রেচারে কথা বললাম। আর যেটা কথা হচ্ছে 144 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কেন ছিল না, এইটা ভুল যুক্তি, কারণ তখন কোর্টে গেছিল, এই বিজেপি কোর্টে গেছিল, এই শুভেন্দুবাবুই কোর্টে গেছিলেন, সেখানে কোর্ট তো বলেছেন যে না ঠিক আছে, সেই জন্যই তারপরে করতে দেওয়া হয়েছিল। আপত্তি টেকেনি, এটা ঠিক নয়। আপত্তি করলেও ওখানে বসেছিলেন, পুরো মাইনে দিয়েছিল, কোর্ট সে সময় কোনো কথা বলেনি, অবজারভেশনটুকু খালি দিয়েছিলেন যে ওখানে 144 ধারা আছে, কখনো কিন্তু কোর্ট বলেনি যে 144 ধারা নেই। এক দুই হচ্ছে যেটা আমার একদম অদ্ভুতভাবে মনে হচ্ছে, আজকে রাজ্যপালের স্টেটমেন্ট যেটা মনে হলো গতকালও দিতে পারতেন স্টেটমেন্টটা, কেন দেননি সেটা রাজ্যপালের বিষয়, কিন্তু আমার মনে হয়েছে গতকাল যদি রাজ্যপালের অনুমতি থাকে তাহলে শুভেন্দুকে আটকাবার মানে কি? যদি রাজ্যপালের অনুমতি থাকে, এটা খুব মানে দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, তোমার এটা মনেই হতেই পারে, আটকালেন কেন? আর রাজ্যপালে যদি রাজভবনে নাই যান, মানে পুলিশ যদি নাই জানে যে রাজভবনে যাচ্ছেন, তাহলে বা আটকালেন কেন? গাড়ি নিয়ে দোকান দিয়ে যে কেউ যেতে পারে। অদ্ভুত প্যারাডক্স আমি দেখতে পাচ্ছি, প্যারাডক্স বুঝতে পারছিস। মানে তন্ময় আসলে পেশাদার রাজনীতিবিদ নয়, তন্ময় যেখান থেকে এসছে, তন্ময়কে এইখানেই তন্ময় যদি সেই পুলিশ অফিসার যদি তন্ময়ের আন্ডারে চাকরি করতো পুরোনো অফিসে, তন্ময় ওর চাকরিটা তখনই খেয়ে নিত, আটকানোর জায়গাটা না। এখানে একটা ব্যাপার আমি বলি ভাই, একটু ভাই তোমরাই তো শেষ কথা তোমরা বলো, ছেড়েই দাও। কিন্তু আমার মনে হচ্ছে এটা কিছু মনে করবেন না, সেটা হচ্ছে স্টান্ট। দুজনই মাইলেজ নিতে চেয়েছেন, মাইলেজটা নেওয়া হয়ে গেছে শুভেন্দু অধিকারী, মাইলেজ নিয়ে ফেলেছেন। এটা পুরোটাই বা গতকাল যা যা বিবৃতি দিয়েছিলেন, আজকে শুভেন্দু অধিকারীর রিয়াকশনটা আমাদের খুব জানতে ইচ্ছে করছে যে এখানে অনেকগুলো কিন্তু পোস্টপন ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটছে, যেগুলো সংবাদ মাধ্যমে এসছে, কিছু অনেকগুলোই আসেনি। সেগুলো নিয়েও রাজ্যপাল একটা বা বিজেপির যারা মানে ঘরছাড়া তাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের বামপন্থী এবং কংগ্রেসের যারা আক্রান্ত, যারা বাইরে রয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন কিনা আমাদের কাছে অন্তত কোনো খবর নেই। কিন্তু আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, এইটা নিয়ে রাজনীতি না করে সত্যি পোস্টপল ভায়োলেন্স বন্ধ করার জন্য রাজ্যপাল সর্বদলীয় বৈঠক যদি ভোটের পরেই রাখতেন না, অনেক ইতিবাচক পদক্ষেপ হতো, সেটা হয়নি। এখনো পর্যন্ত তৃণমূলের নিজস্ব গোষ্ঠীতন্ত্রে আমার জেলাতে একজন খুন হয়ে গেছেন গতকাল। চন্দনবাবু, আমরা দেখছি আবারও রাজ্যপাল সংঘাতের আবহ, এবং রাজ্যপাল তিনি আজকে একই সঙ্গে যেমন কাল শুভেন্দু অধিকারীকে যেভাবে আটকে দেওয়া হয়েছে সেই সম্পর্কে সতর্ক করেছেন যে আমি আশা করবো এটাই প্রথম এবং এটাই শেষবার। এর পাশাপাশি পোস্টপল ভায়োলেন্স নিয়েও তিনি সোচ্চার হয়েছেন, এবং মাহেশ্বরী ভবনে গিয়ে তিনি যারা আক্রান্ত, যাদের নিয়ে শুভেন্দু অধিকারী কাল যেতে চাইছিলেন, তাদের সঙ্গে দেখাও করেছেন।
না, এটা স্বাভাবিক যে রাজ্যপালের এই অ্যাকশনটা আমরা এক্সপেক্ট করি বা এটা প্রত্যাশা করি, রাজ্যপাল অ্যাজ এ গভর্নর, অ্যাজ এ গার্জিয়ান। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যপাল কিন্তু দীর্ঘ সময় চুপ থেকেছেন, আমরা দেখেছি একটু অন্তরালে ছিলেন যে কোনো কারণেই হোক, এবং তারপরে বিরোধী দলনেতা তিনি বাহিনী নিয়ে যাবেন এবং 200 জনের বাহিনী। আমার প্রশ্নটা হচ্ছে সেখানে যে আমার মনে হয় যে এখানে বোধহয় গতকালকে যে ঘটনাটা তাতে রাজ্যপাল তো পারমিট করেছিলেন এবং 200 জনের বাহিনীর প্রয়োজন ছিল কিনা এটা একটা প্রশ্ন। কারণ আমার মনে হচ্ছে যে পুলিশ যে বাধাটা দিয়েছে সেটা বেআইনি বাধা, এখানে কোনো কিন্তু নেই, কারণ তার পারমিশনটা ছিল। কিন্তু প্রকাশ্যে 200 জনের ক্ষেত্রে হয়তো এটা একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বিরোধী দলনেতা অনেক বেশি আগ্রহী ছিলেন রাজ্যপালের সাথে দেখা না করার থেকে প্রেসকে মিট করা এবং এটাকে হাইপে নিয়ে যাওয়া। আমার মনে হয়েছে এটা অনেক বেশি একটা দিক, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য আসপেক্টস। কিন্তু সেকেন্ডারি যে ব্যাপারটা, তিনি যদি ঢুকে যেতেন তাহলে ডেফিনেটলি সংবাদ মাধ্যম বাইরে থাকতো এবং সাধারণভাবে যেটা হয় যে এক সেকেন্ড কেউ যখন ভেতরে যান রাজ্যপালের সঙ্গে দেখা করেন বেরিয়ে আসেন, তখন আমরা অপেক্ষা করি তারা যদি ব্রিফিং করেন তাহলে তারা ব্রিফিং করেন, না হলে তারা বেরিয়ে যান। আমি তোমাকে কেন বললাম ওনার মনে হয়েছে অনেক বেশি আগ্রহী এবং তাকে প্রিভেন্ট করাটার জন্য আর একটা আগ্রহ, এই দুটো আগ্রহই কাজ করেছে। আমি কি বলছি বোঝবার চেষ্টা করো। সেখানে হচ্ছে রাজ্যপালের সাথে উনি দেখা করতে গেলেন, দেখা করে উনি ফিরে আসতে পারতেন, প্রেস ব্রিফিং করতে পারতেন। কিন্তু আমি কেন বলছি বারবার এটা আমাদের মনে হচ্ছে যে রাজ্যপাল এখানে একটা রাজনৈতিকরণের জায়গা তো আছে, একটা স্যাফ্রোনাইজ রাজ্যপাল আমরা তো দেখছি। কারণ এখানে বাম, কংগ্রেস বা অন্য দলের যেসব কর্মীরা ঘর ছাড়া বা খুন হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে রাজ্যপাল কোনো খোঁজ নিয়েছেন? রাজ্যপাল শুধুমাত্র শুভেন্দু অধিকারী যে লিস্টটা দেবেন সেটাই, শুধুমাত্র বিজেপি আক্রান্ত হলে সেটাই। আমি আবারও বলছি ঠিক উল্টো দিকের স্টোরিটাও কিন্তু ট্রু, দি আদার সাইড অফ দি স্টোরি ইজ অলসো ট্রু। যাকে প্রিভেনশন করা হলো, কেন করা হলো? হাইপে চলে আসা হলো। অন্তত 45 মিনিট শুভেন্দু অধিকারী ছিলেন লাইভ, এর পিছনেও একটা রাজনৈতিক চক্রান্ত। আমি সুমনদার কাছে আসি। সুমনদা, রাজ্যপাল আবারও উষ্মা প্রকাশ করলেন প্রশাসনের ভূমিকায়, সেটা পোস্ট পোল ভায়োলেন্স হোক বা গতকাল বিরোধী দলনেতাকে রাজভবনে যাওয়ার পথে আটকে দেওয়া নিয়ে। মৌপিয়া, অ্যানুয়াল প্রমোশন বা ইনক্রিমেন্টের যখন সময় আসে তখন যে কর্মী মানে পিছিয়ে পড়েছেন তখন দেখবেন বস এলে না তিনি খুব লাফঝাপ করেন। কেউ খাবার নিতে চলে যান, কেউ জানলার কাচ মুছে দেন, গাড়ির জানলার। তো কারণ তারা জানেন যে বস এবার তাদের বাতিল করতে চলেছেন। তো শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস দুজনেরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ওই প্রমোশন ইনক্রিমেন্টে অনেক পিছিয়ে পড়েছেন। তা না হলে চয়নদা খুব ভালো বলেছেন যে শুভেন্দু অধিকারীর কাছে কি রাজ্যপালের ফোন নাম্বার ছিল না, না রাজ্যপালের এডিসির ফোন নাম্বার ছিল না। ফোন করে যদি বলতেন তাহলে রাজ্যপাল বেরিয়ে এসে গেট থেকে নিয়ে চলে যেতেন। গতকাল তার সেই কোনো উদ্যোগ কেউ দেখাননি। কিন্তু সিভি আনন্দ বোস, যিনি বিভিন্ন কারণে অন্তরালে ছিলেন, প্রমোশন ইনক্রিমেন্ট ওনার আটকে গেছে, নতুন বস এসে ওনাকে প্রমোশন ইনক্রিমেন্ট দেবে না একেবারে শান্ট করে মণিপুরে পাঠিয়ে দেবে কোনো কিছু কাজ করতে, সেটা কেউ জানে না। শুভেন্দু অধিকারীরও তাই অবস্থা। দিলীপ ঘোষের সমর্থকরা ইতিমধ্যেই বুকে ব্যাচ লাগিয়ে নেমে পড়েছে। সুকান্ত মজুমদার অন্য কাউকে না, দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রিত্বে শপথ নিতে গেছেন। ফলে দুজনকেই প্রমোশন ইনক্রিমেন্টের বাজারে বসের জন্য খাবার আনতে যেতে হচ্ছে, গাড়ির জানলার কাচ মুছতে হচ্ছে, যা যা করে দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু এই দুটোর কোনোটাই সিরিয়াস পলিটিক্স নয়। কারণ যখন অমিত শাহ বা নতুন যিনি বিজেপির প্রেসিডেন্ট হবেন তখনই ফলাফলটা দেখবেন যে শুভেন্দুবাবু আপনি কতজন প্রার্থী দিয়েছিলেন আর কতজন জিততে পারলেন। আর দ্বিতীয়টা রাজ্যপালকে জিজ্ঞেস করবে যে সিভি আনন্দ বোস আপনি যে 7 দফা ভোট হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? শেষ মুহূর্তে না, আপনি তারা কর্পোরেটে অনেক দিন আছেন মৌপিয়া, শেষ মুহূর্তে খাবার এনে গাড়ির জানলার কাচ মুছে প্রমোশন ইনক্রিমেন্ট হয় না। আমি শতরূপা হাসছি, শতরূপার রেসপন্স নেব। কি উত্তর দেবো সুমনদা? আপনি আমার পার্টির বিষয়ে আমার থেকে বেটার জানেন, আই এম ভেরি ইমপ্রেসড। কিন্তু না, আমার মনে হয় না এই ধরনের কিছু হয়েছে বলে। হাইলি এন্টারটেইনিং আপনি যেটা বললেন, ইনক্রিমেন্ট অ্যান্ড খাবার আর গাড়ি ফাড়ি মোচা, কিন্তু না, আমার মনে হয় ইট ইজ এ ফার মোর সিরিয়াস ইস্যু। এবং চয়নদা আমাদের পার্টির সমীক্ষা অনেক অনেক অন্য লেভেলের হয়, এত সিম্পলি হয় না। তবে আমি যেটা বলছি যে আমি খুব সিরিয়াস নোট আমি বলছি যে যারা যারা আক্রান্ত তাদের নিয়ে ডেফিনেটলি যেরকম শুভেন্দুদা গেছিলেন
আই এম শিওর কংগ্রেস এবং সিপিএমও যদি লিস্ট জমা দেয় রাজ্যপাল দেখা করবে না তা নয়, তবে হ্যাঁ নিশ্চয়ই সেটা দ্যাট ইজ এন্টায়ারলি আপনাদের ব্যাপার। আমি বলছি যে রাজ্যপাল এতটাই আমি বলছি যে রাজ্যপাল এতটাই কনসার্ন এই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে যে উনি আমাদের কর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো বলছেন। তোমাদের কর্মীদের কি হয়েছে সেটা তোমরা বেটার বলতে পারবে, তোমাদের নিজেদের মধ্যে লড়াই করে। কিন্তু আমাকে একটা কথা বলো তন্ময়, রাজ্যপাল সতর্ক করুন, রাজ্যপাল ইন্টারফেয়ার করুন বা না করুন, এত গোটা দেশের নির্বাচন হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সের খবর কেন আসবে? কেন মানুষকে ঘরছাড়া হতে হবে? আমরা তো বলছি যে কোনো পোস্টপোল ভায়োলেন্স, পোস্টপোল কেন, ডিউরিং পোল, প্রি পোল, পোস্টপোল কোনো ভায়োলেন্সই কাম্য নয়। এবং আসার খবর এটা যে কম্পারেটিভলি বাকি নির্বাচনগুলোর তুলনায় এই নির্বাচনে, সেটা এই স্টুডিওতে বসে আমি বলেছিলাম বোধহয় সেদিন, যে অনেক কম ঘটেছে, সেটা শূন্যতে নিয়ে যাওয়া উচিত। আবার এটাও মাথায় রাখতে হবে যে বাংলার যে রাজনৈতিক হিংসার চরিত্র সেটা কিন্তু আজকের নয়, গত 200-250 বছর ধরে। আমি সেদিন একটা বই পড়ছিলাম যে হিস্ট্রি অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন বেঙ্গল, সেটাতে কিন্তু 200-250 বছর ধরে মানে তুমি বলবে যে সেই পাল যুগে বা সেন যুগেও সেই সময় ভোট হতো এবং তারপর সেখানে প্রিপোল, পোস্টপোল এবং ডিউরিং পোল ভায়োলেন্স হবে, সেই জায়গা পলিটিক্যাল বল্লাল সেনের আমলে ভোট হতো, শুরু করে আরো পিছিয়ে যাও না, কিন্তু সেখানে কমেছে। কমেছে, এখন শূন্য করার দিকে আমরা এগোচ্ছি। আমার আশা যে যেভাবে এই নির্বাচনটা করাতে পেরেছি তাতে আগামী নির্বাচনে তোমরা খুব গর্ব করে বলো, এক সেকেন্ড, তোমরা খুব গর্ব করে বলো যে সিপিএম কে শূন্য করেছি। সিপিএম কে যত সহজে শূন্য করতে পারছো, পলিটিক্যাল ভায়োলেন্স শূন্য করতে পারছো না কেন? পারছি তো, পলিটিক্যাল ভায়োলেন্স শূন্য করার পথে, পলিটিক্যাল ভায়োলেন্স শূন্য করার পথে না, আমরা আমাদের যতটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি, আমরা তো হারমাত বাহিনীর মতো লড়াই করছি না। আপনি 34 বছরের রেকর্ডে তো হারমাতের রেকর্ড দেখুন, 34 বছরের রেকর্ডে কোন সমস্যা নেই, পলিটিক্যাল মার্ডার রয়েছে, আমাদের 10 বছর 12 বছরের কটা পলিটিক্যাল মার্ডার রয়েছে, সমস্ত কিছু তথ্য বলছে। আপনি আমাকে বললেন যে পেশাদার রাজনীতি, আমি জানি না পেশাদার রাজনীতি হতে গেলে খুন করতে হয় কিনা। আমি গত 25 বছর ধরে রাস্তায় নেমে আন্দোলন করছি, তো পেশাদার রাজনীতিতে কোনটা দিয়ে হয় আমি জানি না, কিন্তু আপনি তথ্য দেখুন। আমি তো দেখেই তো বলছি, গত 34 বছরের তথ্য আর 12 বছরের তথ্য। আমি একটু আসবো প্লিজ, আমি এখানে একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, ইতিমধ্যে আমরা দেখছি শুভেন্দু অধিকারী তিনি পারমিশন চাইছেন যে তিনি রাজভবনের সামনে ধর্ণা দেবেন। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কয়েক মাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা দিয়েছেন, তো এক্ষেত্রে কি মনে হয় যে শুভেন্দু অধিকারীর পারমিশন মিলবে? না, এখানে কিন্তু ভেরি ইন্টারেস্টিং টার্ন অফ দি ইভেন্ট, যেটা সুমন একেবারে স্পেসিফিক বলতে চাইলেন। এখানে কোনো সন্দেহ নেই যেখানে মার্কস বাড়াবার খেলা, এবং সেই খেলাতে রাজ্যপালের সংযত আছে, এখানে তো কোনো সন্দেহ নেই। আমি তোমাকে ফার্স্ট পেলে যে কথাটা বললাম যে উনি দেখা করার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন লাইভ মিডিয়াতে 45 মিনিট থাকা, এবং এর পিছনেই তো মার্কস বাড়াবার খেলা, এটাই তো বাস্তব। আমি তোমাকে বিশেষভাবে যে কথাটা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 144 ধারা ভেঙে সেই মুহূর্তে যে সভা করেছিলেন, বহু সমালোচনা হয়েছিল। ওরা বলছেন 100 গজ ইত্যাদি প্রশ্ন নয়, প্রশ্নটা আমরা ছাত্র অবস্থা থেকে আন্দোলনের, ওটা চিরকালই 144 ধারা অধীনে। আমি ওখানে হচ্ছে চারটে রাত, এবং ওখানে ওইভাবে জমায়েত হলো। আজকে শুভেন্দুবাবু তার অ্যাডভান্টেজ নিতে চাইছেন, এবং এটাও কিন্তু হগিং টু দি লাইমলাইট, এবং সেই লাইমলাইটই আবার বেঁচে না। আমার এখানে একটা প্রশ্ন আছে, যে রাজনীতির ক্ষেত্রে এই যে লাইমলাইট বলছেন বা সেখানে হেডলাইনে থাকা বলছেন, এটা তো অপরাধ নয়, বরং যদি কেউ সেটা সাকসেসফুলি করতে পারেন সেটা তাকে মাইলেজ দেয়। আমার বক্তব্য হচ্ছে যদি শুভেন্দু অধিকারী ঢুকে যেতেন তাহলে 45 মিনিট লাইভে থাকতেন না। আর এটাই প্রয়োজন ছিল। তার মানে প্রয়োজনটা দেখো, এটাকে আমি অ্যাক্রিডিয়েট এই কারণে করি না যে 200 জন জেনুইনভাবে আঘাতপ্রাপ্ত, যারা বিভিন্ন ক্ষেত্রে রক্তাক্ত, তাদের নিয়ে গেছেন, এবং সেখানে কি হগিং টু দি হেডলাইন, এটা খুব বড় ব্যাপার ছিল। আমার বলার উদ্দেশ্য, যদি রাজনীতিটাই মানুষের কাছে ধরা পড়ে যে কোনটা প্রেফারেন্স, সাধারণ মানুষ না হগিং টু দি হেডলাইন, তখন তো এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আপনিও খুব ভালো করে জানেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের রাজনীতিতে সেখানে দাঁড়িয়ে অপটিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা তো দেখেছি যে সময় অধীর রঞ্জন চৌধুরী তিনি যখন বন্ধের দিনে জামা খুলে ওড়াচ্ছেন, সেটা এখনো পর্যন্ত সবার চোখে ভাসে। আমি তোমাকে এটা বলি, সেটা কিন্তু অপটিক্স ছিল না, মূল ব্যাপারটা হচ্ছে মাই পয়েন্ট ইজ সিম্পল।
যে কোনো ক্ষেত্রে এটা তো কর্মীদের মনোবল বাড়ানোর জন্য বা ময়দানে রয়েছেন রাজনীতিকরা, নেতারা, সেটার একটা বার্তা দেয়। আমি তোমাকে বারবার একটা কথা বলছি, সেই বার্তাটা সদর্থক হতে হবে, সেই বার্তাটা সদর্থক হতে হবে নেতারা তার পাশে আছেন কিনা। আমি তোমাকে একটা কথা বলি, এটা নঙর্থক, এটা কে ঠিক করে? শুভেন্দু অধিকারী রাজভবনে ঢোকার সময় তাকে আটকে দেওয়া হয়েছে এবং তিনি নেমে এসেছেন গাড়ি থেকে এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন, এটা নঙর্থক, এটা কে ঠিক করে দিল? নঙর্থক কেউ বলেনি। আমি তোমাকে বলতে চাইছি যে সদর্থক ভূমিকা, ননর্থক কিন্তু তাতে হয়ে যায় না। আমি তোমাকে বলি, ধরো শুভেন্দু অধিকারী কালকে যদি দেখা করতেন বা দেখা করতে পারতেন বা 20 জনের টিম নিয়ে যেতেন, আমি জানি না কি কারণে রাজ্য সরকার তার এখতিয়ারের বাইরে গিয়ে এটাকে প্রিভেন্ট করলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি মনে করছেন যে রাজ্য সরকার এখতিয়ারের বাইরে গিয়ে প্রিভেন্ট করেছে? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, এ তো হতেই হবে না। এবং এখানেও একটা খেলা, যে কথাটা বলছিলাম, একটা স্টেটমেন্ট দিই চন্দনদা, সেটা হচ্ছে, আচ্ছা বাজারে গেলে তোমরা কি করো? অরিজিনাল একটা যদি থাকে আর একটা ডুপ্লিকেট থাকে, তাহলে অবভিয়াসলি অরিজিনালটাকে কেন? তো এই কিছুক্ষণ আগে কথা উঠছিল না যে শুভেন্দুবাবু অভিষেককে দেখে এটা করতে চাইছে, তাহলে মানুষ কোনটা কেনে? মানুষ যেটা আসল সেটাই কেনে। তো মানুষ মানুষের জন্য করেছে। এই মুহূর্তে ব্রেক করে দিতে চাইবো, এক সেকেন্ড, একটা খবর এই মুহূর্তে আমরা ব্রেক করে দিতে পারবো, ব্রেক করে দিতে চাইবো যে রাজভবনের সমস্ত পুলিশ কর্মীকে অবিলম্বে বদল করতে হবে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং যতক্ষণ পর্যন্ত না রাজ্যপাল তাদের সঙ্গে, অর্থাৎ যারা গতকাল দেখা করতে এসেছিলেন তাদের সঙ্গে দেখা করবেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রীকেও রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য অনুমতি দেওয়া হবে না। আমি এই সম্পর্কে বিস্তারিত জানবো। ইতিমধ্যেই রাজভবনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে এই বিবৃতি সেটা প্রকাশ করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অল অফ দেম উইল বি ওয়েলকাম টু মিট হিম ইন রাজভবন। টিল দে মিট হিম, দ্য মিনিস্টার ইন চার্জ অফ police will not be allowed to meet the governor. অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ এখানে মিনিস্টার ইন চার্জ অফ পুলিশ বলা হচ্ছে। আমরা জানি যে তিনি মুখ্যমন্ত্রী। All police personnel posted in Rajbhavan to be changed forthwith. আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো, শ্রেয়সীর কাছ থেকে জানবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। আপনার রায় নিয়ে দেখতে থাকুন জি 24 ঘন্টা। রাজভবনের পথে আক্রান্তদের বাধার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ফের সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যপাল সংঘাতে নতুন টুইস্ট। রাজভবনের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে রাজ্য আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। আদালত আশ্চর্য হয়ে গেছে যে রাজ্যপাল কি গৃহবন্দী? আদালত নির্দেশ দিয়েছে যে কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন, তাই রাজ্যপাল নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবনে যারা আসবেন তারা স্বাগত, তারা যতক্ষণ থাকবেন ততক্ষণ রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসতে পারবেন না। তারা যতক্ষণ না তারা দেখা করবেন ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসতে পারবেন না। রাজভবনের দায়িত্বে থাকা সব পুলিশ কর্মীকে বদলে ফেলা হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, অর্থাৎ ঘুরিয়ে তো বুঝিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না আক্রান্তদের সঙ্গে দেখা করতে পারছেন রাজ্যপাল, ততক্ষণ অবধি খোদ মুখ্যমন্ত্রী, তার জন্য রাজভবনের দরজা বন্ধ। একেবারে এই বিষয়টাই কিন্তু রাজ্যপাল স্পষ্টভাবে জানিয়ে দেন, যেখানে তিনি বলছেন আমরা জানি পুলিশ মন্ত্রী এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ দপ্তরের দায়িত্বে রয়েছেন। ফলে সেই জায়গাতে তিনি স্পষ্ট করছেন যে এক্ষেত্রে যতক্ষণ গতকাল যারা এসেছিলেন দেখা করতে, যতক্ষণ না পর্যন্ত তারা দেখা করতে পারবেন রাজ্যপালের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গেও কিন্তু রাজ্যপাল কোনোভাবে দেখা করবেন না। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে রাজ্যপালের দায়িত্ব, রাজভবনের দায়িত্বে সমস্ত পুলিশরা রয়েছেন তাদেরকেও কিন্তু অবিলম্বে বদলে ফেলতে হবে, সেটাও কিন্তু রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কার্যত কিন্তু অত্যন্ত কড়া অবস্থান নিলেন রাজ্যপাল, যেখানে আমরা বিকেলেই দেখেছিলাম যে রাজ্যপাল তিনি এই গতকালের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেটা গোটাটা হচ্ছে কনস্টিটিউশন বিরোধী কাজ হচ্ছে সেরকমটাও তিনি বলেছিলেন। এবং তারপরে কিছুক্ষণ আগে যে সোশ্যাল মিডিয়াতে তিনি যা পোস্ট করেছেন সেখানে কিন্তু স্পষ্ট করছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গেও কিন্তু রাজ্যপাল দেখা করবেন না। অর্থাৎ পুলিশ মন্ত্রী মানে আমরা জানি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুলিশ দপ্তরের সিগনিফিকেন্ট। শ্রেয়সী, আপাতত তোমায় ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভলি যেটা জি 24 ঘন্টার পর্দায় দেখাচ্ছি। আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, অর্থাৎ ঘুরিয়ে রাজভবন থেকে এই বার্তা দেওয়া হলো যে যতক্ষণ পর্যন্ত না
আক্রান্তরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারছেন ততক্ষণ খোদ মুখ্যমন্ত্রী, এখানে বলা হয়েছে পুলিশ মন্ত্রী, কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ। খুব সিগনিফিকেন্ট। তোমার প্রতিক্রিয়া? দেখো, প্রথম কথা হচ্ছে এই রাজ্যপাল আসলে সাংবিধানিক প্রধান হিসাবে কাজ করেন না দলীয় মুখপাত্র হিসাবে কাজ করেন। আমরা সেটা নিয়ে কনফিউশন আছে, আমরা আগেও দেখেছি তার অ্যাক্টিভিটি। তিনি কি বলতে পারেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না? সেটা প্রথম প্রশ্ন। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করব না, এটা বলার এখতিয়ার রাজ্যপালের আছে কিনা আমার জানা নেই, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যারা পোস্টফল ভায়োলেন্সের আক্রান্ত তাদের সঙ্গে দেখা করবেন, ভালো কথা, দেখা করবেন, কে আটকাচ্ছে? দেখা করুন, যার সঙ্গে ইচ্ছা দেখা করুন, কিন্তু তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না এটা বলে উনি কি প্রমাণ করার চেষ্টা করলেন? যে সেই ছোটবেলায় খেলালে তোমার সঙ্গে আড়ি, আমি আর তোমার সঙ্গে দেখা করব না, এরকম একটা লোক রাজ্যের সাংবিধানিক আমি রাজ্যপালের হয়ে কোনো কথা বলতে পারবো না, বিকজ আমি জানি না রাজ্যপাল এই ধরনের কথা কেন লিখেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেহেতু জাজ আজকে সকালবেলা বলেই দিয়েছে যে উনি কি হাউস অ্যারেস্টে আছেন, বলেছে সমস্ত পুলিশ পাল্টাও, এবং পুলিশ মন্ত্রী যেহেতু উনি তো চিফ মিনিস্টার কথাটা ইউজ করেন, কিন্তু যেহেতু আমরা জানি যে পুলিশ অলসো ইজ ইন হার পোর্টফোলিও, তো তারপর বলেছে যে যতক্ষণ না সব পুলিশ পাল্টাচ্ছে, আমার মনে হয়, আমি এখন টুইটটা পড়িনি, যতক্ষণ সমস্ত পুলিশ পাল্টাচ্ছে এবং যারা দেখা করতে এসেছিল, মোদ্দা কথা হচ্ছে রাজ্যপাল হ্যাজ অ্যালাউড লিডার অফ অপোজিশন এন্ড 200 পিপল টু অ্যালাউ হিম, মানে ওরা ভেতরে ঢুকতে পারবে, ওনার সঙ্গে দেখা করতে পারবে। তা সত্ত্বেও পুলিশ আগ বাড়িয়ে তাদের আটকেছে, তাদের রাস্তায় থামিয়েছে, তাদের শুভেন্দুদের সঙ্গে কথা পর্যন্ত বলেনি, দে ডিডন্ট ইভেন ট্রাই এন্ড সর্ট ইট আউট। তো আমার মনে হয় উনি নিজের তরফ থেকে উনি বলেছেন যে খুব সংক্ষেপে রেসপন্স নেব, এটা সংক্ষেপে নেওয়ারই কথা, কারণ এটা এত আমাদের একটা দাবিকে নিঃসন্দেহে এতভাবে প্রতিষ্ঠিত করলো। আমরা বহুদিন ধরেই বলছি রাজ্যপাল পদের কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজনীয় একটা পদ। হ্যাঁ, ম্যাগনিফিসেন্ট সাইফার বললেও চন্দন আপত্তি করবে, এখন হি ইজ অন ম্যাগনিফিসেন্ট টল। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই প্রহসনটা না করলে ভালো হতো। গণতন্ত্রের প্রতি ওনার আস্থা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। না, আমি একটা কথা তোমাকে আবারও বলছি যে রাজ্যপাল এখানে আমি তন্ময়কে সমর্থন করবো, কারণ দ্যাট ইজ আ সিস্টেম, এটা পলিটিক্স নয়। রাজ্যপালের পদটা এবং মুখ্যমন্ত্রীর পদটা, আমি একজন প্রশাসনিক প্রধান, একজন সাংবিধানিক প্রধান। আচ্ছা, এই মুহূর্তে যদি সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর পরামর্শের কোনো প্রয়োজন হয় রাজ্যপালের কাছ থেকে, অথবা রাজ্যপালের কোনো প্রয়োজন হয়, তাহলে দুজনের আড়ির ফসলটা আলটিমেটলি আমি এখানেই বলছি, রাজ্যের সাংবিধানিক প্রধান ঠিকই বিরোধী দলনেতাকে কেন পুলিশ ঢুকতে দেয়নি এটা নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ থাকতে পারে সুমনদা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল তিনি ঘুরিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রীর দরজাও বন্ধ, যতক্ষণ অবধি ওই আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে পারছেন ততক্ষণ অবধি মুখ্যমন্ত্রীর জন্য, পুলিশ মন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ। এটা কতটা সিগনিফিকেন্ট? রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, যখন ওই যৌন নিগ্রহের অভিযোগ এসছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন আমি বাবা রাজভবনে যাব না ওনার সঙ্গে দেখা করতে হলে বাইরে করে নেব। এতে উনি রাজ্যের মহিলাদের যে বার্তা দিয়েছিলেন তাতে যদি কেউ দক্ষিণবঙ্গের ফলাফল দেখে, বিশেষ করে ঝাড়গ্রাম বা বাঁকুড়ায় 100% মহিলা ভোটের মধ্যে 92% তৃণমূল পেয়েছে। বিজেপির সমস্যা হচ্ছে এই অমিত মালবিয়া এমন টুইট করতে শিখিয়েছে না, যে রাজ্যপালা সারাক্ষণ টুইট করেন। ওনার যদি দেখা হয় গতকালই বেরিয়ে এসে দেখা করতে পারতেন। এই হোল, আমি আবার বলছি, এভাবে প্রমোশনও হবে না, ইনক্রিমেন্টও হবে না। দ্য থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি জানি না তন্ময় হাফ বললেন যে আগে তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চাইতেন, এখন উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চাইছেন, রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইছেন, এক গ্রেড নেমে গেছেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো উনিও যদি স্বেচ্ছা বিরতিতে চলে যান তাহলে তো এলওপি পদটাও বিজেপিকে অন্য কাউকে দিয়ে দিতে হবে। কি যে হবে আমি বুঝতে পারছি না। আমি আসবো এই প্রসঙ্গে, এ নিয়ে ডেফিনেটলি আলোচনার অবকাশ রয়েছে। তবে তার আগে যে বিষয়ে চোখ রাখবো, ভোটে হারের পর কাঠিবাজি মন্তব্য করে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ। ফেরার পর সেই দিলীপেরই মুখে কুলুপ, তার বক্তব্য যা বলার তিনি জনগণকেই বলবেন। শুক্রবার অবশ্য তিনি যান বিধানসভায়, আবার বৈঠক করেন রাজ্য বিজেপির দফতরেও। তাকে ফের রাজ্য সভাপতি করার দাবি ওঠে মুরলীধর সেন লেনে। বঙ্গ বিজেপিতে সুকান্ত জমানা শেষের মুখে দিলীপকে নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।
বর্ধমান দুর্গাপুরে হেরে কেন্দ্র বদল নিয়ে এভাবেই ক্ষোভ জানিয়েছিলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তার মন্তব্যে তৈরি হয়েছিল জল্পনা। দিলীপের মন্তব্য ঘিরে বারবার তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু দিল্লি থেকে ফেরার পর শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মুখে ভিন্ন সুর। পার্কে মর্নিং ওয়াক সেরে বেরিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। প্রত্যেক দিন এখানেই তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন, কিন্তু আজ দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন তার যা কথা তিনি এরপর জেলায় জেলায় গিয়ে মানুষকে বলবেন। এদিন দুপুরে বিধানসভাতেও যান খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। এরপর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে পৌঁছন দিলীপ বাবু। বৈঠক করেন অনুগামীদের সঙ্গে। সন্ধ্যায় দলীয় দফতর থেকে দিলীপ ঘোষ ফেরা তোড়জোড় করতেই নাটকীয় পট পরিবর্তন দেখা যায় রাজ্য বিজেপির সদর দফতরে। তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন তার অনুগামীরা। বুকে দিলীপ ঘোষের ছবি দেয়া ব্যাচ পরে তাকে ফের রাজ্য সভাপতি করার দাবি তোলেন বিজেপির কর্মীদের একাংশ। বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কিছু ভাবা যায় না। এই রাজ্যে ক্ষমতায় আনতে গেলে বিজেপিকে দিলীপদার প্রয়োজন আছে। দিলীপদা হচ্ছে আমাদের সকলের অন্তরের মধ্যে রয়েছে। তৃণমূলকে ফেলে দিয়ে বাংলা সোনার বাংলা করতে পারে একমাত্র দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আশীর্বাদ নিয়ে দিলীপ দাই পশ্চিমবাংলা আগামী দিনের গান্ডারি দায়িত্ব নেবে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার শপথ নিয়েছেন মোদী মন্ত্রিসভার সদস্য হিসেবে। দিল্লি যাওয়ার আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদও নেন সুকান্ত মজুমদার। এদিন বিজেপির রাজ্য দফতরে যে দৃশ্য দেখা গিয়েছে তা নিয়ে কি প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের? পার্টি সিদ্ধান্ত নেবে কাকে রাজ্য সভাপতি করবে। স্লোগান দিয়ে তো রাজ্য সভাপতি পরিবর্তন হয় না। স্বাভাবিকভাবে সময় এলে পরে নতুন রাজ্য সভাপতি হবে। আসলে দিলীপবাবু ভীষণ মনোকষ্টে আছেন। তার রাজ্য সভাপতির পদ গেছে, তার সর্বভারতীয় সহসভাপতির পদ গেছে, তাকে পার্টি অফিসে বসতে দেওয়া হয় না, তার ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি যেখানে সাংসদ ছিলেন সেখান থেকে নিয়ে গিয়ে তাকে আরেকটা জায়গায় গিয়ে ঘোরান, সেখানে তিনি হেরেছেন। সার্বিকভাবে তিনি মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। দিলীপ ঘোষ নিজে কোনো কথা বলেননি, কিন্তু তার অনুগামীরা যে বার্তা দিলেন তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। আগামীকাল বঙ্গ বিজেপির বৈঠক, আর তার আগে মুরলীধর লেনে যে ঘটনা ঘটল তা রীতিমতো ইঙ্গিতপূর্ণ। এদিন বিজেপির রাজ্য দফতরে যখন দিলীপ ঘোষকে ঘিরে একের পর এক দৃশ্যের জন্ম হচ্ছে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আদালত তাকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতেই নতুন উদ্যমে ময়দানে নামেন তিনি। আগামী 19শে জুন রাজভবনের সামনে ধর্নায় বসার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শতরূপা, বলো, এই যে ভোটের ফলাফল, বিজেপির বঙ্গ বিজেপির এই ফলাফলের পর থেকে যখন এত কিছু চলছে, এখন তন্ময়ের মুখে একটা স্বস্তির হাসি, কারণ বিষয়টা করে তোমার দিকে এসেছে। সেই সময় দিলীপ ঘোষ তাকে মুরলীধর সেন যে অফিস আছে সেখানে তিনি মিটিং করলেন নিজের অনুগামীদের নিয়ে, এবং আমরা দেখলাম উচ্ছ্বাস যে কীরকম নেতা হবে, না দিলীপ ঘোষের মতোই নেতা চাই। দেখো, আমি এটা বারবার বলেছি, দিলীপদা পার্টির একটা ইমোশন, অনেক কার্যকর্তাদের ওনার একটা ওনার প্রতি একটা ইমোশন আছে। শুভেন্দু অধিকারীর প্রতি নেই না। শুভেন্দুদা তো লিডার অফ অপোজিশন। আমি ইমোশনটা বলছি, দিলীপদা যেহেতু এই প্রতিবেদনটা তোমরা দেখালে, এবার কিছু লোক ন্যাচারালি দিলীপদার প্রতি বেশি ভালোবাসা। অনেক জায়গায় তুমি দেখবে ফেসবুক ভর্তি দাদার অনুগামী, কিছু লোক আছে আবার অমুকের অনুগামী। এটা পার্টিতে হয়, কাউকে বেশি পছন্দ হয়, কাউকে কম পছন্দ হয়, বা এন্টায়ার পার্টি একে বেশি পছন্দ করছে, এন্টায়ার পার্টি তাকে বেশি পছন্দ, সেটা কথা নয়। কিন্তু যেটা মাননীয় রাজ্য সভাপতি বললেন, যে রাজ্য সভাপতি কিন্তু ডিসিশন নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। তো এইটা এরকম ভাবে সেটা তো স্বাভাবিক, রাজ্য সভাপতি কে হবেন কেন্দ্রীয় নেতৃত্বই ডিসিশন নেবেন, এ বিষয়ে কারো কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু এটা খুব রাজনৈতিকভাবে বার্তাবহ না। দেখো, এখানে একদিকে দিলীপ ঘোষ যিনি কাঠিবাজি মন্তব্য করেছিলেন, তিনি দিল্লি থেকে ফেরার পর তিনি খুব কৌশলী, আইদার তাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে বা তিনি সচেতনভাবে মুখ বন্ধ রাখছেন, অথচ অনুগামীদের নিয়ে বৈঠক করছেন এবং অনুগামীরা দাবি তুলছেন যে দিলীপ ঘোষকেই সভাপতি করা। মৌপিয়া, এখানে তোমার একটা শব্দ বন্ধন আমি ব্যবহার করতে চাই। তুমি কি স্বভাব সিদ্ধ,
এই কথাটা তুমি খুব ব্যবহার করো, আমার এটা খুব পছন্দের শব্দ। কিছু মানে দিলীপদা যেভাবে কথা বলেন বা যে ধরনের কথা উনি বলেন সেটা ওনার স্বভাব সিদ্ধ। ওনাকে তো আমার পক্ষে সম্ভব নয় ওনাকে পাল্টানো বা কোনো পাল্টাতে চাইতে না। আমি ডেফিনেটলি দিলীপদাকে বলতাম যে আমাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক দিলীপদার সঙ্গে আমার যে আছে, আমি ডেফিনেটলি বলতাম যে বলবার হলে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো, এরমভাবে পাবলিকে না জানালেই ভালো হতো। এই বার্তাটা ডেফিনেটলি ভালো যায় না, কারণ উনি অত্যন্ত সিনিয়র নেতা, উনি অনেকের জন্য অসম্ভব ইমোশনাল হয়ে যায় লোকে ওনাকে নিয়ে। তো সেজন্য এটা এইভাবে হেলায় নষ্ট করার জিনিস নয়। এটা ডেফিনেটলি যে উনার যা ভাব ধারণা উনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে পারতেন। এবং কালকেই তোমরা অলরেডি খবর করছো, এটা আগামীকাল উচ্চ নেতৃত্বের বৈঠক হবে। একটা কোর কমিটি আছে 15 জন 18 জন, যেটা শুভেন্দু দা ইজ পার্ট অফ ইট। সেখানে রাজ্য সভাপতি আছেন, অবজারভার্স আছেন, জেনারেল সেক্রেটারি আছেন, তারা বসবেন। এটা নিয়ে প্যানো একটা সিট তো নয়, অনেকগুলো সিটেই গন্ডগোল হয়েছে। গন্ডগোল, ইফ আই মে ইউজ দ্য ওয়ার্ড, কেন কম হচ্ছে, কোথায় কম হচ্ছে, এগুলো নিয়ে ডেফিনেটলি একটা আলোচনা হবে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর বাকিদের কাছে আসছি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরলাম বিরতির পর। খুব সংক্ষেপে আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, দেখো এটা হচ্ছে বিজেপি, তোমরা তো এখন আবার একটু সফট দিলীপ দা সম্পর্কে খুব সহানুভূতিশীল, সফট হার্টের প্রশ্ন ওঠে না, কিন্তু একজন রাজনৈতিক কর্মী, না এখন তো তোমাদের দিলীপ দা ভালো, তৃণমূল শুভেন্দু খারাপ, তাই তো? কেউ বিজেপির ভালো বলে কেউ হয় না, এরকম ভালো এটা ব্যক্তির বিষয় নয়। মুকুটমণি, এক সেকেন্ড, মুকুটমণি, এটা ব্যক্তির বিষয় নয়। আমি পরের কোশ্চেন, আমার না মুকুটমণি ভালো, এক সেকেন্ড, মুকুটমণি ভালো, যে এটা ব্যক্তির বিষয় নয়। রাজনীতিটা হচ্ছে একটা দল এবং তার আদর্শের উপর দাঁড়িয়ে রাজনীতি হয়, ব্যক্তির বিষয়ই নয়। ব্যক্তিকে বড় করে তোলা হয়েছে। মুকুটমণি ভালো তো মুকুটমণি তো বিজেপি ছেড়ে, যদি আজকে বিজেপি ছেড়ে সকলে আসতে চায় কেউ, তাহলে নিশ্চিতভাবে স্বাগত জানাতে হবে যে তারা বিজেপির রাজনীতিকে পরিত্যাগ করছে। কারণ যে মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছিল তারা যদি ফিরে আসে তাহলে আমরা নেব না। এটা তো জয় রাজনৈতিকভাবে যে বিজেপির আদর্শকে তারা ত্যাগ করে অন্যদিকে আসছে, এটাই তো রাজনৈতিক জয়। এইভাবেই তো রাজনীতি হওয়া উচিত, ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত না কে শুভেন্দু কে দিলীপ। তাই কোনোদিন যদি শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরে আসেন, আমি হাইপোথেটিক্যালি বলছি, সেটা তৃণমূল শীর্ষ নেতৃত্ব যদি মনে করেন নিশ্চিতভাবে, তাহলে ভেবে দেখবেন। তারা নেত্রী আছেন, অভিষেক আছেন, তারা ভেবে দেখবেন। আমি রাজনীতি সম্ভাবনার শিল্প আজকে একটা বড় ঘোষণা হয়েই গেল। আমি আর কি বলবো বলো, এখানে পরিষ্কার কথা হচ্ছে যে এখানে দিলীপ ঘোষ কি বলছেন এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, ওই দলের ব্যাপার ওরা বুঝে নেবেন। কিন্তু এখানে যে তন্ময় যে একটা কথা, তার মানে ভোট দেওয়াটা জনগণের অধিকার, ভোট দেওয়াটা কোনো নির্দিষ্ট দলকে জনগণের অধিকার, ভোটের সিদ্ধান্ত পাল্টানো জনগণের অধিকার। ট্রান্সফারের কথাটা বোধহয় ঠিক নয়। না, একটা কথা দেখো, দিলীপবাবু যে দল অন্তর্ভুক্ত মানে যে দলটা করেন সে দলের ব্যাপারে আমার কিছু বলার নেই, অন্য স্ট্রাকচারে কোন জায়গায় থাকবেন, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার যেটা ফিলিং দিলীপবাবুর প্রতি, কারণ একদম গ্রাস রুট থেকে উঠে আসা একজন মানুষ কীভাবে বঞ্চিত হলো আমি দেখলাম। কারণ আমিও কিন্তু জীবনে দল পরিবর্তন করিনি, মানে আমি বলতে চাইছি ঠিক এইরকম একটি জায়গাতে যখন আমার পার্টি কাউকে প্রায়োরিটি দেবে আমারও মনে হতে পারে যে আমি বোধহয় বঞ্চিত। দিলীপবাবুর সম্ভবত সেটা মনে হয়েছে এবং বিজেপি আপামর কর্মীদের মনে হয়েছে দিলীপবাবু বঞ্চিত। ফ্যান্টাস্টিক ক্যারেক্টার পলিটিক্স, অস্বীকার করব। সুমনদা, আজকে আমরা দিলীপ ঘোষের যে ভূমিকা দেখতে পাচ্ছি, সারাদিন ধরে যা দেখতে পেলাম এবং দিলীপ ঘোষকে ঘিরে যা দেখতে পেলাম, সেটা কতটা ইঙ্গিতবহ? দেখুন, আজ তো চে গুয়েভারার জন্মদিন। এবার দিলীপ ঘোষ যদি আজকে চে গুয়েভারা হয়ে উঠতে চান, বিপ্লবী হয়ে উঠতে চান, তাহলে আপনি কি বলবেন? এমনিতে দিলীপ দা বাংলার রাজনীতিতে খনার বচনের পরে সবচেয়ে বেশি বচন দিয়েছেন। যত বচন দিয়েছেন তত বোধহয় আর কেউ দেননি। তো দিলীপ দা বিজেপির সবচেয়ে পপুলার লিডার। আর দেখুন, এখন সময়টা এমন, মানে আপনি শো করেছেন যেদিন থেকে আরএসএস প্রধান বলেছেন সেদিন থেকে অর্গানাইজারে বেরোচ্ছে, সব জায়গায় বেরোচ্ছে বিজেপিতে বহিরাগতদের নিয়ে আসাটা কতটা ভুল হয়েছে। ফলে দিলীপ ঘোষ সেটা বলছেন। সময়ের সুবিধে তো সবাই নেবেন,
যেমন অজিত পাওয়ার নিয়ে সরাসরি তাদের রিজার্ভেশন ব্যক্ত করা হয়েছে। হ্যাঁ, বহিরাগতদের নিয়ে আসা, সেটা নিয়ে রতন সারদা অর্গানাইজারে এত বড় লেখা লিখেছেন এবং মহারাষ্ট্র এবং উত্তর পূর্বে ধরে ধরে দেখিয়েছেন যে কাদেরকে নিয়ে আসায় দলে কি কি সমস্যা হয়েছে। ফলে দিলীপ ঘোষ যদি আজকে, বললাম তো আজকে একটা দিন, দিলীপ ঘোষ যদি মানে দলের মধ্যে বিপ্লবী হয়ে উঠতে চান, তাহলে তো মানে আপনি তাকে অস্বীকার, দলের মধ্যে কি বিপ্লবের ইঙ্গিত? না, শতরূপা, বিজেপি দলের মধ্যে বিপ্লব হয় না, ডেফিনেটলি। এক সেকেন্ড, না না, বিপ্লবের কোনো প্রশ্ন নেই, কিন্তু ডেফিনেটলি কিছু লোকজন তার ওপিনিয়ন ব্যক্ত করতে চায়। আমি এখানে একটা জিনিস বলি যে চন্দনদার মনে হতেই পারে যে বঞ্চিত, কিন্তু আমার মনে হয় না দিলীপদা বঞ্চিত সেন্টিমেন্ট থেকে এই ধরনের কোনো কথা বলছে বলে, বিকজ দিলীপদার প্রেসিডেন্ট ছিলেন, দিলীপদার টার্ম ওভার হয়ে গেছিল, দিলীপদাকে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। দিলীপদা যেটা তার জেতা সিট, সেখান থেকে তাকে সরানো হলো অন্য সিটে। তিনি যেটা বলেছেন যে সাধারণভাবে হারা সিট জেতার পরিকল্পনা করা হয়, এখানে তো দেখা যাচ্ছে জেতা সিট হারা পরিকল্পনা করা হয়েছে। দেখো, দিলীপদা অনেক সিনিয়র পলিটিশিয়ান, দিলীপদার কথার ওপর কথা বলা আমার সাজে না, তবে এটা ফ্যাক্ট যে ইলেকশনে হার জিত থাকে এবং জেতা সিট উনি জেতার ওনার ট্র্যাক রেকর্ড আছে বলেই ওনাকে হয়তো সেরকম আমাদের সময় একদম শেষ। বোঝাই যাচ্ছে যে বঙ্গ বিজেপির আগামী কালের বৈঠক সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। একটু পরেই পেজ 1 নিয়ে আসছে শিলাদিত্য এবং নীলাঞ্জনা। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।